আজকে আমরা মাঙ্গলিক দোষ নিয়ে আলোচনা করব এবং আমরা এই যে প্রথাগতিত যে মাঙ্গলিক দোষটা আর কি সব জ্যোতিষীরা দেখে এরকমভাবে আমরা ব্যাপারটাকে করছি না। আজকে আমরা আলোচনা করব খুব সিরিয়াসভাবে মাঙ্গলিক দোষকে নিয়ে এবং মাঙ্গলিক দোষ যে কখন প্রচণ্ড নেগেটিভ এফেক্ট দেয় এবং কখন মাঙ্গলিক দোষের প্রভাব অতটা হয় না এবং জন্মছকের মধ্যে কিছু কিছু গ্রহ সংযোগ এমন হয়ে যায় যার ফলে মাঙ্গলিক দোষ ভঙ্গ হয়ে যায়। তো এগুলো সব স্টেপ বাই স্টেপ আপনাকে জানতে হবে এবং আজকের অনুষ্ঠান আমি বিশেষ করে জ্যোতিষের যারা স্টুডেন্ট তাদের জন্যই কিন্তু করছি এবং তারা নিজস্ব প্রফেশনাল ক্ষেত্রে আমার কথাগুলোকে খেয়াল রাখবে। তো আমরা শুরু করে দিই। তো আমরা সবাই জানি যে আমাদের লগ্নে চতুর্থে, সপ্তম, অষ্টম এবং দ্বাদশ ঘরে যদি মঙ্গল থাকে তাহলে মাঙ্গলিক দোষ হয়। এটা তো আমরা সবাই জানি, কিন্তু এইটুখানি জানলেই হবে না। অর্থাৎ যেখানে এই কয়েকটা ঘরের মধ্যে মঙ্গলকে দেখলাম এবং তাকে বলে দিলাম খুব ডেঞ্জারাস আপনার মাঙ্গলিক দোষ, এরকম কিন্তু নয়। কারণ মাঙ্গলিক দোষ এতগুলো ঘরকে নিয়ে মাঙ্গলিক হচ্ছে এবং সাউথ ইন্ডিয়ার দিকে দেখা যায় সেকেন্ড হাউসের মঙ্গলকেও নেগেটিভ ধরা হয়েছে। তো এতগুলো ঘর অর্থাৎ একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা ঘরের মধ্যে যদি সবাই মাঙ্গলিক হয়ে যায় তাহলে পরে পৃথিবীর 50% লোকই তো মাঙ্গলিক হয়ে যাবে। কিন্তু এখানে আমরা মাঙ্গলিকের সিরিয়াস ব্যাপারটাকে কিন্তু আলোচনা করছি যে মাঙ্গলিক দোষ কখন প্রচণ্ড নেগেটিভ এবং সেই সময় জাতককে বা জাতিকাকে অবশ্যই কোনো ব্যবস্থা করতে হবে, না করলে পারে কিন্তু সমস্যা হয়ে যাবে। কিন্তু এখন বর্তমান সময়ে যেটা হচ্ছে যেটা চলছে, মাঙ্গলিক দোষকে নিয়ে একটা ব্যবসা শুরু হয়ে গেছে। তবে মাঙ্গলিক দোষের বিশেষ বিশেষ ব্যাপারগুলোকে কিন্তু অবশ্যই মাথায় রাখবেন। তো মাঙ্গলিক দোষ একটা ছেলের ক্ষেত্রে, ছেলের ক্ষেত্রে যদি মাঙ্গলিক দোষ থাকে তাহলে পারে এই মাঙ্গলিক দোষ কিন্তু ছেলেটার ক্ষেত্রে, কোনো ছেলের যদি মাঙ্গলিক দোষ থাকে কোনো ছেলের যদি সেকেন্ড হাউস, লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ ঘরে মঙ্গল থাকে তাহলে পরে এইরকম মাঙ্গলিক দোষ বেশিরভাগ সময় দেখা যায় ছেলেটির কর্ম এবং পারিবারিক সমস্যা নিয়ে আসে। আর পুরো অনুষ্ঠানটাকে না দেখলে পারে কিন্তু ব্যাপারটার গুরুত্বটা বুঝতে পারবেন না। মেয়েদের ক্ষেত্রে মাঙ্গলিক দোষ এটা শুধুমাত্র বিবাহের সমস্যা দেয় এবং কিছু কিছু ক্ষেত্রে মাথা গরম করিয়ে দেয় মেয়েটার, অর্থাৎ মাথা গরমেরও একটা সমস্যা দেয় মহিলাদের ক্ষেত্রে। অর্থাৎ মহিলাদের জন্য যদি সেকেন্ড হাউসে, লগ্নে, চতুর্থে, সপ্তমে, অষ্টম এবং দ্বাদশ ঘরে মঙ্গল থাকে তাহলে পারে কিন্তু মহিলাদের যদি এরকম থাকে তাহলে তাদের বিবাহের সমস্যা আসতে পারে এবং মাথা গরমের সমস্যা আসতে পারে। কিন্তু এইটুখানি কথার মধ্যেই কিন্তু আমাদের সব ব্যাপারটা ক্লিয়ার হলো না। বহু মেয়ের দেখবে জন্মছকের মধ্যে মঙ্গল লগ্নে, সেকেন্ড হাউসে, চতুর্থ ঘরে, সপ্তম ঘরে, অষ্টম ঘরে বা দ্বাদশ ঘরে রয়েছে, কিন্তু তাদের অবশ্যই সুন্দর ভালো বিয়ে হয়েছে এবং তারা সুখে শান্তিতেই ঘর করছে। তো আমাদেরকে এখানে জানতে হবে যে কখন মাঙ্গলিক দোষটা নেগেটিভ হয়ে যাবে। তাহলে এখানে কয়েকটি কথা খেয়াল রাখতে হবে। আচ্ছা, মাঙ্গলিক দোষ যখন বিচার করবেন তখন কিন্তু আরও একটি বিষয় দেখা গেছে যে মাঙ্গলিক দোষ কিন্তু শুধুমাত্র লগ্ন থেকে বিচার করা হয়। কারণ মাঙ্গলিক দোষের যে নেগেটিভিটি, এটার ক্ষেত্রে বলা হয়েছে যে শারীরিক সমস্যা বা দুর্ঘটনা ক্রিয়েট হতে পারে। তো শারীরিক সমস্যা বা দুর্ঘটনা ক্রিয়েট হতে পারে শুধুমাত্র শরীরের ক্ষেত্রে। লগ্ন মানে শরীর, তাহলে শরীর খারাপ হতে পারে বা শরীরের মধ্যে কোনো দুর্ঘটনা আসতে পারে। এখানে কিন্তু মাঙ্গলিক দোষের যে দুর্ঘটনাটা, এটা রক্তপাতের সঙ্গে তুলনা করা হয়েছে। তাই জন্য এখানে আমি বলবো যে প্রথম দেখুন, মাঙ্গলিক যখনই দেখবেন তখনই কিন্তু লগ্ন থেকে দেখবেন। মনে করুন আপনার বৃশ্চিক লগ্ন, তাহলে লগ্নের মধ্যে বা সেকেন্ড হাউসে বা চতুর্থে বা সপ্তমে বা অষ্টমে বা দ্বাদশ ঘরে মঙ্গল থাকলে মাঙ্গলিক দোষ হবে। ঠিক আছে, আমি একটুখানি দাগ দিয়ে দিচ্ছি। এখানে চতুর্থে, লগ্নে, সপ্তমে, অষ্টমে এবং কিছু কিছু জায়গায় এই ঘরটাকেও ধরা হয়েছে। এবারে দেখুন আমরা সবসময় জানি একটি কথা যে মাঙ্গলিক ছেলের সাথে মাঙ্গলিক মেয়ের বিয়ে দিতে হয়,
কিন্তু কোনো ছেলে যদি মনে করা যাক লগ্ন থেকে সে মাঙ্গলিক, কিন্তু কোনো একটি মেয়ে পাওয়া গেল তার চন্দ্র থেকে মাঙ্গলিক, তাহলে পারে কিন্তু এরকম জায়গায় বিবাহ দেওয়া যাবে না, এটা কিন্তু এক চান্সে বলবো না। এটার জন্য আরও অনেক কিছু দেখতে হবে। তো আমরা স্টেপ বাই স্টেপ এগোচ্ছি। তো এবার দেখুন, একটা কথা খেয়াল রাখতে হবে, চন্দ্র থেকে যদি মাঙ্গলিক হয়, কোনো কারোর দেখবেন জন্মছকের মধ্যে চন্দ্র থেকে মাঙ্গলিক হয়েছে, অর্থাৎ চন্দ্রের মধ্যে বা চন্দ্রের সেকেন্ড হাউসে বা চন্দ্রের চতুর্থে, অষ্টম, সপ্তম, দ্বাদশ ঘরে যদি মঙ্গল থাকে, তাহলে পরে এরকম মাঙ্গলিক দোষ যখন হয় তখন কিন্তু সেই মানুষের মাথা গরমের প্রবণতা ক্রিয়েট করে, বা এবং সেই জাতক বা জাতিকার একটা মানসিক চঞ্চলতা বা মানসিক টেনশন, এরকম একটা বিষয় কিন্তু বিচার করে। এবারে খেয়াল রাখতে হবে, যদি জন্মছকের মধ্যে মনে করা যাক একটা, এই ছকটার মধ্যে আমি বোঝাচ্ছি, মনে করা যাক এই লোকটার হচ্ছে ধরা যাক এটা হচ্ছে মকর লগ্ন, মনে করা যাক, তাহলে পরে এর সপ্তম ঘরে মঙ্গল রয়েছে। তাহলে আমরা জানি এই ঘরটার মধ্যে মঙ্গল নিচস্থ হয়ে যায়। তাহলে যদি কারুর দেখা যায় যে তার মঙ্গল নিচস্থ হয়ে মাঙ্গলিক করেছে, অর্থাৎ মঙ্গলটা একদিকে নিচস্থ হয়েছে এবং লগ্নের সপ্তম ঘর মানে মাঙ্গলিক, তো সেই ক্ষেত্রে একটা কথা খেয়াল রাখবেন, যখন কোনো মানুষের লগ্নের সপ্তম ঘরের মধ্যে মঙ্গল নিচস্থ হয়ে বসবে, মাঙ্গলিক করবে, এবং সপ্তমপতি চন্দ্র, হ্যাঁ, এই ঘরটার মালিক চন্দ্র, সপ্তমপতি চন্দ্র ষষ্ঠ ঘরে চলে গেছে, ষষ্ঠ হতে পারে, সেটা অষ্টম হতে পারে, সেটা দ্বাদশ হতে পারে, যে কোনো ঘরে চলে গেছে, তাহলে পারে কিন্তু আপনি তাকে বলবেন যে এই জাতক বা জাতিকার বিবাহের পরে কিন্তু অবশ্যই অনেক বড় সমস্যা আসবে, তার আগে কিন্তু তাকে মাঙ্গলিক দোষটাকে সঠিক নিয়মে নিরাময় করতে হবে। যদি মঙ্গল সৃষ্টিকারী, অর্থাৎ মঙ্গল মাঙ্গলিক দোষ সৃষ্টিকারী মঙ্গল আর কি, যদি মঙ্গল মানে আমরা যেরকম বলছি লগ্ন চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশ ঘরের মধ্যে থাকে, এবং যদি সেই মঙ্গলটা কোনো কুর গ্রহের সঙ্গে থাকে, ধরুন লগ্নের এটা দিয়ে বোঝাচ্ছি, মনে করা যাক লগ্নের ঠিক সপ্তম ঘরে মঙ্গল রয়েছে, কিন্তু মঙ্গল এখানে মনে করা যাক রবির সঙ্গে বসে রয়েছে, মানে একটি নেগেটিভ গ্রহ, বা রাহুর সঙ্গে বসে রয়েছে, বা রাহু, বুঝতে পারছেন, মঙ্গল একটা কারুর সঙ্গে বসে আছে। যদি নেগেটিভ গ্রহ, অশুভ গ্রহের সঙ্গে মঙ্গল বসে মাঙ্গলিক দোষ করে, তাহলে সেই মাঙ্গলিকের প্রভাব অনেক অনেক বেশি বেড়ে যায়। তো সেই ক্ষেত্রে বিবাহের ক্ষেত্রে অনেক বড় সমস্যা নিয়ে আসে। এছাড়াও খেয়াল রাখবেন, কয়েকটি নক্ষত্র আছে, যেই নক্ষত্রগুলোর মধ্যে মঙ্গল যদি মাঙ্গলিক দোষ করে থাকে, এবং মঙ্গল তো কিছু না কিছু নক্ষত্রের মধ্যে থাকবেই, তাহলে পারে সেই মাঙ্গলিক দোষের এফেক্ট অনেক বড় হয়ে যায়। তো সেই ক্ষেত্রে নক্ষত্রগুলোকে মাথায় রাখবেন। সেই ক্ষেত্রে হচ্ছে 2 নম্বর নক্ষত্র মানে ভরণী, তারপরে হচ্ছে আপনার মঘা হচ্ছে আপনার 10 নম্বর নক্ষত্র, তারপরে হচ্ছে যে পূর্ব ফাল্গুনী, পূর্ব ফাল্গুনী হচ্ছে আপনার 11 নম্বর নক্ষত্র, তারপরে হচ্ছে যে পূর্ব ভাদ্রপদ হচ্ছে আপনার 25 নম্বর নক্ষত্র, এরপরে হচ্ছে আদ্রা 6 নম্বর নক্ষত্র, এরপরে হচ্ছে যে পূর্ব সারা 20 নম্বর নক্ষত্র, এরপরে হচ্ছে আপনার জ্যেষ্ঠা হচ্ছে 18 নম্বর নক্ষত্র, আর মূলা হচ্ছে 19 নম্বর নক্ষত্র। এই রকম নক্ষত্রের মধ্যে যদি মঙ্গল থাকে, এই নক্ষত্রগুলো যেগুলো লিখলাম, এর মধ্যে মঙ্গল থেকে যদি মাঙ্গলিক দোষ করে, তাহলে কিন্তু সেই মাঙ্গলিক দোষের এফেক্ট অনেক 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 বেশি ক্ষতিকারক হয়ে যায়। অর্থাৎ সেই মঙ্গল মাঙ্গলিক দোষ করেছে, সেই মহিলা বা পুরুষের বিবাহ হলে বিবাহের পরে ডিভোর্সের অনেক বেশি সম্ভাবনা ক্রিয়েট হয়ে যায়। এরপরে একটা কথা খেয়াল রাখবেন, যদি মঙ্গল মৃগশিরা মানে হচ্ছে আপনার 5 নম্বর, হ্যাঁ, মৃগশিরা, এছাড়া হচ্ছে চিত্রা মানে হচ্ছে আপনার 14 নম্বর, এছাড়া হচ্ছে অনুরাধা, মানে মঙ্গল যদি মঙ্গলের নক্ষত্রে থাকে, মানে মঙ্গলের মৃগশিরা, মঙ্গলের চিত্রা, অনুরাধা হচ্ছে শনির নক্ষত্র, এবং রেবতী হচ্ছে 27 নম্বর বুধের নক্ষত্র। তাহলে এই নক্ষত্রে মঙ্গল থেকে যদি মাঙ্গলিক দোষ করে, তাহলে পরে সেই মাঙ্গলিক দোষের এফেক্ট অনেকটা কম দেখতে পাওয়া যায়। এবারে আরও একটি বিষয়কে আপনাকে খেয়াল রাখতে হবে, মাঙ্গলিক দোষ ধরুন কারুর জন্মছকের মধ্যে মাঙ্গলিক দোষ, হ্যাঁ, কারুর জন্মছকের মধ্যে মাঙ্গলিক দোষ রয়েছে, কিন্তু সেই জন্মছকের মধ্যেই যদি 1 নম্বর মানে লগ্নে চতুর্থ, সপ্তম, নবম বা দ্বাদশ ঘরের মধ্যে
এই ঘরের মধ্যে যদি শনি থাকে, 1 নম্বর, 4 নম্বর, 7 নম্বর, 9 নম্বর, দ্বাদশ নম্বর ঘরের মধ্যে যদি শনি থাকে, তাহলে মনে করবেন সেই মাঙ্গলিক দোষটা ভঙ্গ হয়ে গেছে অটোমেটিক্যালি। এবার ধরা যাক একটা অন্য বিষয়, যে ধরুন আপনার মাঙ্গলিক দোষ আছে আপনার ছকের মধ্যে। এবার আপনি একটা মহিলাকে বিবাহ করলেন, বিবাহ করে দেখা গেল ওই মহিলারও মাঙ্গলিক দোষ আছে নিজস্ব লগ্ন থেকে, কিন্তু আপনার যে সমস্ত ঘরের মধ্যে মাঙ্গলিক দোষ হচ্ছে, অর্থাৎ রাশিটাকে দেখুন, ধরুন এটা মকর লগ্নে মনে করা যাক, তাহলে আপনার চতুর্থ ঘরের মধ্যে মাঙ্গলিক হচ্ছে, মানে হচ্ছে চতুর্থ ঘরটা হচ্ছে আপনার মেষ রাশি। তারপরে হচ্ছে ধরুন আপনার মাঙ্গলিক দোষ হবে কর্কট রাশিটা, আবার আপনার মাঙ্গলিক দোষ হবে সিংহ রাশিটা, আপনার মাঙ্গলিক দোষ হবে মকর রাশিটা, আপনার মাঙ্গলিক দোষ হবে এই ধনু রাশিটা, তাই না? এইবার যেই মেয়েটার সঙ্গে বিয়ে করেছেন, সেই মেয়েটার এই মাঙ্গলিক যেখানে যেখানে হচ্ছে ছেলেটার ছকের মধ্যে, যেই মেয়েটাকে বিয়ে করছে, যেই মেয়েটাকে বিয়ে করছে, সেই মেয়েটার জন্মছকের মধ্যে যদি এই সমস্ত রাশির মধ্যে শনি, রাহু, কেতু বা রবি, মানে কোনো অশুভ গ্রহ থাকে, তাহলে এই ছেলেটা এই মেয়েটাকে বিয়ে করার পর সেই মাঙ্গলিক দোষের এফেক্ট আস্তে আস্তে করে কমে যাবে। আজকে আমরা মাঙ্গলিক দোষের ফার্স্ট পার্ট ইউজ করলাম, তো এইটাকে আপনারা বুঝে রাখুন, খুব বেশি দেব না। তো এবারে আর একটা কথা বলে যাব লাস্টে, এই যে লিখেছি আমি অষ্টকূটের মধ্যে দেখুন লিখেছি বর্ণ, বর্ষ, তারা, যোনি, গ্রহমৈত্রী, গণ, হ্যাঁ এটা, তারপর রাশিমৈত্রী, তারপর নারী। তো শাস্ত্রীয় নিয়মে অনেক সময় দেখা যায় গণ মিলছে না, কখনো দেখা যায় নারী মিলছে না, কখনো দেখা যায় তারা মিলছে না, মাফ করবেন। এবারে এটার ক্ষেত্রে কি সলিউশন? শাস্ত্রীয় মত বলছি আমি, শাস্ত্রীয় মতে বলেছে গ্রহমৈত্রীটা, এটা খুব ভাইটাল। গ্রহমৈত্রী বলছে শাস্ত্রে, গ্রহমৈত্রী যদি থাকে তাহলে পারে এই বর্ণ, বর্ষ, তারা, যোনি ম্যাচ না হলেও কিন্তু চলে যাবে, কিন্তু গ্রহমৈত্রী যদি না থাকে আর এই 4টে ম্যাচ হয়ে গেল, তারপরেও কিন্তু বিয়ে দেওয়া যাবে না। এরপরে শাস্ত্র বলছে দুজনের এক নারী হলে পারে কিন্তু সমস্যা হয়ে যাবে, দুজনের ধরো একই নারী, তাহলে কিন্তু সমস্যা হয়ে যাবে। এখানটা খেয়াল রাখতে হবে, বিশেষ করে দুজনের যদি এক নারী হয় তাহলে পরে কিন্তু সন্তান হতে বাধা হয় বা বিবাহের পরে শারীরিক সমস্যা আসে। এছাড়াও যদি এই ছকে, মানে যেখানে আমরা জটক বিচারটা করছিলাম, সেখানে যদি রাশিমৈত্রীটাও পাওয়া যায়, তাহলে পারে গণটা না মিললেও চলে যাবে। কি বললাম বুঝলেন? এই রকম সিস্টেমে আপনাকে মাঙ্গলিক দোষ দেখতে হবে। তাহলে মাঙ্গলিক দোষের যে প্রপারলি যে প্রেডিকশন, যে হ্যাঁ মাঙ্গলিক দোষটা আপনার গুরুত্বপূর্ণ বা খুব গুরুত্বপূর্ণ নয়, আসলে হচ্ছে দেখুন আমাদের উদ্দেশ্য হচ্ছে কি, আপনারা যারা জ্যোতিষ শিখতে চাইছেন বা জ্যোতিষকে বোঝার চেষ্টা করছেন, তাদেরকে আমি একটা কথাই বলবো, যে আপনি সঠিক প্রেডিকশান শিখুন। অবশ্যই আপনাকে লোক ফিস দেবে, অবশ্যই আপনি ফিস নেবেন, কিন্তু একটা লোককে কিন্তু সঠিক সাজেশানটাও দিন, যাতে সে ব্যাপারটাকে বুঝতে পারে। এরকম যেন না হয় যে আপনি তাকে বললেন না এবং সে আপনাকে বিশ্বাস করে এগোলো, তারপরে তার জীবনে সমস্যা এসে গেল এবং আপনি ফিস দিয়েও মানে আপনাকে ফিস দিয়েই দেখিয়েছে সে, তাহলে তার একটা খারাপ লাগবে, তার একটা অভিশাপ আপনার উপর পড়ে যাবে, তাই না? তা অবশ্যই আপনি ফিস নিন, কিন্তু যথাযথ বিচার পদ্ধতিটাকে শিখুন, তাহলে পারে কিন্তু আপনি এই জায়গায় সাকসেস হবেন। সবার লাস্টে একটা কথা বলবো, জলপাইগুড়িতে আমি কিন্তু থাকবো 20 জানুয়ারি, হ্যাঁ 20 জানুয়ারি জলপাইগুড়ি যাব। আর গৌহাটিতে আমি থাকবো, গৌহাটিতে আমি পল্টন বাজারে থাকি, কারণ আমি কামাখ্যা মন্দিরে বারবার যাই, আমার কাজ রয়েছে, এবারেও কাজ রয়েছে। তো গৌহাটিতে আমি থাকবো কিন্তু 24শে জানুয়ারি। যারা গৌহাটির মানুষ তারা 24শে জানুয়ারি আমাকে পাবে গৌহাটিতেই পল্টন বাজারে, আর যারা জলপাইগুড়ির মানুষ তারা কিন্তু এই 21 তারিখ বা 20 তারিখে পাবে, ঠিক আছে, জলপাইগুড়িতেই। হ্যাঁ, জলপাইগুড়িতে আমি ওই জলপাইগুড়ি ক্লাব রোড বলে আছে একটা হচ্ছে রত্নদ্বীপ হোটেল, এই হোটেলের মধ্যে থাকবো। আর গৌহাটিতে আমি পল্টন বাজারের মধ্যে ভার্গব হোটেলের মধ্যে থাকবো। তো যারা গৌহাটির মানুষ আমাকে চেনে, তারা তো ভার্গব হোটেলটা ভালো করে জানে যে আমি কোন হোটেলে গিয়ে প্রতিবার থাকি। তো যারা গৌহাটির মানুষ তারা গৌহাটিতে যোগাযোগ করে নেবেন, যারা জলপাইগুড়ির মানুষ 20 তারিখে কিন্তু অবশ্যই আসার চেষ্টা করবেন, যোগাযোগ করার চেষ্টা করবেন, এবং আমি আপনার সমস্যার সমাধান করার চেষ্টা করব আমার জ্ঞান অনুযায়ী, তাই না?
তো জ্যোতিষের যারা স্টুডেন্ট তাদেরকে কিন্তু আমি বলবো যে এটা মাঙ্গলিকের ফার্স্ট পার্ট করলাম, 1 নম্বর পার্ট। এবার কিন্তু পরবর্তী সময় সেকেন্ড পার্ট, থার্ড পার্ট, মাঙ্গলিকে কিন্তু 3-4টে পার্ট আছে এবং সেখানে আমি আপনাকে বোঝাবো যে কতটা গুরুত্বপূর্ণ মাঙ্গলিক। কিন্তু এই বাজারে কিলো দরে বেচতে বেচতে মাঙ্গলিকটাকে নর্মাল করে দিয়েছে, কিন্তু যদি প্রপার মাঙ্গলিক থাকে কোনো মানুষের তাহলে পারে সেটা যে কত ভয়ানক এফেক্ট দিতে পারে আপনার আন্দাজা নেই। কিন্তু মাঙ্গলিক অনেক রকমভাবে ভঙ্গ হয়ে যায়। তো সব বিষয়গুলো আপনাকে স্টেপ বাই স্টেপ জানতে হবেই। তো আজ এখানে শেষ করলাম, অবশ্যই পরের দিন দেখা হবে। ততক্ষণের জন্য নমস্কার। হ্যাঁ, আর একটা কথা বলে দেবো, সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবেন। সাবস্ক্রাইবটা কিন্তু অবশ্যই করবেন, কারণ হচ্ছে যে সাবস্ক্রাইবটা করবেন অবশ্যই যদি জ্যোতিষকে জানতে চান, শিখতে চান, বুঝতে চান, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এবং আমি আপনাকে জ্যোতিষের খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। অবশ্যই অ্যাস্ট্রো টিপস দেখতে থাকুন, ভাল লাগবে আশা করছি আপনার। এখানে শেষ করলাম।